বেলডাঙায় যে ঘটনা আমরা দেখেছিলাম, যে কারণে একেবারে উত্তাল হয়ে গিয়েছিল সেখানকার পরিস্থিতি, এবং বর্তমানে দাঁড়িয়ে যে পোস্টমর্টম রিপোর্ট সেখানে দেখা যাচ্ছে সুইসাইডের কথা উল্লেখ আছে। এবং এই নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা কথাও বলছিলেন, কিন্তু এর আগে যখন ঘটনাটা ঘটেছিল তখন তিনি কার্যত সরব হয়ে উঠেছিলেন। দেখুন, বেলডাঙায় প্রথমে যে ঘটনার জন্যে আন্দোলন বিক্ষোভ তারা শুরু করেছিলেন, সেটা ঝাড়খণ্ডে একটা ঘটনার জন্যে। তো সেটা আপনারা যে সুইসাইডের কথা বলছেন, সেটা যদি নাও হয়, হোমিসাইডই যদি হয়, তো ঝাড়খণ্ডে তো যারা সরকার আছেন তাদের সঙ্গে আমাদের এখানে যারা সরকার আছেন তাদের সম্পর্ক ভালো। তাহলে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী সেখানকার মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে যারা অপরাধটা করেছেন তাদের সাজার ব্যবস্থা করতে পারে। আমাদের চিফ সেক্রেটারি কি, হোম সেক্রেটারি কি, ডিজিও তার কাউন্টার পার্টির সঙ্গে কথা বলে যারা অপরাধ করেছে তাদের সাজার ব্যবস্থা করতে পারে। কিন্তু তাদের জন্য একটা রোগী, সে কলকাতায় ডাক্তার দেখাতে আসছে, তাকে সেখানে আটকে দেওয়া, একজন ট্রেনে করে কেউ ফিরছে তাকে আটকে দিয়ে তাদেরকে কষ্ট দেওয়ার তো কোনো যুক্তি নেই। কিন্তু যারা করছিলেন সেটা পরিকল্পিতভাবে করছিলেন, যাতে করে এখানে অরাজকতার সৃষ্টি করে কিছু ভিকটিম কার্ড খেলা যায়। এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা সেখানে দেখেছিলাম যে সাংবাদিকরা আক্রান্ত হয়েছিল, সেটা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে সাংবাদিকদের যে মবের মধ্যে যাতে না যাওয়া হয়। কিন্তু এখন যখন ঘটনাটা সামনে আসছে তখন তো তিনি এটা নিয়ে কোনো বক্তব্য রাখছেন না। দেখুন, আমাদের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রীর পদে যিনি আছেন, তিনি কখন ঠিক কথাটা বলেন? এর আগে তো যখন আরজিকর ঘটনা ঘটেছিল তখন তো উনি নাইট শিফটে ডিউটি করাই বারণ করে দিয়েছিলেন মহিলাদের। তো তারপরে আবার যখন কসবাতে ঘটেছে বা দুর্গাপুরে ঘটেছে, উনি তো মেয়েদের রাত্রে একটা নির্দিষ্ট সময়ের পর বারণ করে দিয়েছিলেন। তো এখন মেয়েরা যখন সর্বত্র যাচ্ছে, সেনাবাহিনীতেও সমান অংশ নিচ্ছে, তখন এসব কথা কি চলে? মেয়েরা বেরোবে, মেয়েরা কাজ করবে, তাদের সুরক্ষার ব্যবস্থা করতে হবে। স্যার, এসআইআর নিয়ে এ রাজ্যে আমরা অনেক টালবাহানা দেখেছি, সাধারণ মানুষকে হেনস্থা করতে দেখেছি, হিয়ারিংয়ে ডেকে তাদেরকে জাস্ট একটা সই করিয়ে ছেড়ে দেওয়া, এই সমস্ত কিছু দেখেছি। এবং বর্তমানে যেটা সুপ্রিম কোর্ট থেকে নির্দেশ দেওয়া হয়েছিল যে 14ই ফেব্রুয়ারির মধ্যে ইলেকশন কমিশনকে লিস্ট সাবমিট করতে হবে, কিন্তু ইলেকশন কমিশন এখন অতিরিক্ত সময় চাইছে। এবার এই অতিরিক্ত সময় যদি দেওয়া হয় তাহলে তো লিস্ট জমা দেওয়ার সময় পিছিয়ে যাচ্ছে, ভোট ঘোষণা হওয়ার সময় পিছিয়ে যাচ্ছে, এবং সেটা হলে তো সরকার গঠন করতেও অনেকটা সময় পিছিয়ে যাবে, কারণ সেক্ষেত্রে দাঁড়িয়ে মে মাসের মধ্যে তো পুরো প্রক্রিয়াটা সম্পূর্ণ করার কথা। দেখুন, এসআর নিয়ে অন্য অনেকগুলো রাজ্যে হচ্ছে, তো আমাদের এখানে শুরু করার আগেই আমাদের রাজ্যের যিনি মুখ্যমন্ত্রীর পদে আছেন, যিনি পুলিশ মন্ত্রীর পদেও আছেন, তিনি এর বিরোধিতা শুরু করেন। তারপরে তার ভাইপো থেকে আরম্ভ করে তো বিভিন্ন ধরনের নেতা, কেউ এমপি, কেউ এমএলএ, গাছে বাঁধার বিধান দিয়েছেন, কেউ পোড়ানোর নিধান দিয়েছেন, কেউ জবাই করার নিধান দিয়েছেন, কেউ রক্তগঙ্গা বয়ে যাওয়ার নিধান দিয়েছেন। আর তারপরে তো সম্প্রতি আপনারা ফারাক্কাতে, চাকুলিয়াতে, বাসন্তীতে, কুলতলিতে, ইটাহারে দেখছেনই যে এই যে মৃত মানুষের নাম আছে, বাদ যাক তারা চান না। অস্তিত্বহীন লোকের নাম আছে, বাদ যাক তারা চান না। নাগরিকত্বহীন লোকের নাম আছে, বাদ যাক তারা চান না। সেই জন্য প্রতিটা স্তরে তারা বিরোধিতা করছেন। ফলে প্রথম থেকে যদি সুষ্ঠুভাবে কাজ করতে দেওয়া হতো, তাহলে পরবর্তীকালে যে হেনস্থার কথা বলছেন এতটা হতো না। কিন্তু যেহেতু নির্বাচন কমিশন যে কাজটা করতে চাইছেন, এখানে শাসন ক্ষমতায় যে দল আছে সর্বান্তকরণে সেটাতে বাধার সৃষ্টি করছেন, সেই জন্যে তারা সুষ্ঠুভাবে কাজটা করে উঠতে পারছে না। তো এর ফলে যে আপনি যেটা বলছেন দিন পিছোতে হচ্ছে বা হয়তো সময়ে শেষ করা যাবে না, এটা ঘটবে।
ভোট ঘোষণা যদি দেরি হয়, কারণ ভোট ঘোষণা হওয়ার পরে তো বেশ 22 দিনের মতো সময় যত সম্ভব টাইম পিরিয়ড দেওয়া হয়, তারপরে ভোট হয় প্রচার। হ্যাঁ, তো সেটা নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে, এটা তো অন্য কেউ সিদ্ধান্ত নিতে পারবে না। এবং যদি এই যে এসআইআর যেভাবে সম্পন্ন করতে চাইছেন, এসআইআর যদি সম্পন্ন না হয়, তাহলে যে অসম্পূর্ণ এসআইআর নেই তারা ভোট করবেন কিনা সেটা তো নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিতে পারবে, অন্য কেউ নিতে পারবে না, মানে সে অধিকার দেওয়া হয়নি। তো এইটা চলতে থাকলে কি মে মাসের মধ্যে সরকার গঠন করা সম্ভব হবে? সেটা তো নির্ভর করবে যে বাকি কটা দিন কিভাবে কাটছে, নির্বাচন কমিশন কবে ভোট ঘোষণা করছেন, নির্বাচনটা যে তার আগে শেষ হচ্ছে, তাহলে গঠন করা সম্ভব হবে। যদি শেষ না হয় তাহলে অন্যরকম কিছু হতে পারে। এবং এই মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমে যে বারবার বলেছিলেন যে এসআইআর হতে দেবেন না, তারপরে তো তিনি কার্যত আটকাতেই পারলেন না, এসআইআর হচ্ছে এবং এখন যা আসলে দেখুন, মুখ্যমন্ত্রীর পদে সংবিধানের নামে আমি শপথ নিয়েছেন, আর এই যে রিভিশন, ইন্টেন্সিভ রিভিশন, এটা নির্বাচন কমিশন করছে। তো নির্বাচন কমিশনকে তো উনি কাজ করতে দেবেন না, এটা উনি বলতেই পারেন না, কারণ এই কথা বলার পর তার মুখ্যমন্ত্রী চেয়ারে থাকার কোনো অধিকার নেই। অতএব তিনি কোনো আইন মানেন না, বেআইনি কাজ করেন। আপনি তো দেখলেন যে ইডি রেড করছে, সেখানে গিয়ে তিনি যে কাজটা করেছেন তাতে তার বিরুদ্ধে, তার ডিজির বিরুদ্ধে, তার সিপির বিরুদ্ধে, তার ডিসির বিরুদ্ধে, অন্যান্য পুলিশ অফিসারদের বিরুদ্ধে ডাকাতি সেকশনে কেস হবে, সরকারি কমিশনের কাজে বাধা দেওয়ার সেকশনে কেস হবে, ক্রিমিনাল কেসে প্রমাণ লোপাটের কেস হবে, সরকারি কর্মচারীদের ভীতি প্রদর্শনের কেস হবে। সুপ্রিম কোর্টে শুনানি বাকি আছে, কিন্তু তিনি নিজের জন্য শুধু বিপদ ডেকে আনেননি, তার ডিজি, সিপি, এমনকি চিফ সেক্রেটারিও নামও এর সঙ্গে জুড়ে গিয়েছে। তাহলে এই যারা সরকারি কর্মচারী ছিলেন তাদেরও উনি বিপদে ফেলেছেন। এই এসআইআর নিয়ে তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বইও লিখেছেন, যেই বই, এই বইমেলায় এখন আমরা রয়েছি, সেই বইমেলাতেই বিক্রিও হচ্ছে। দেখুন, উনি তো হেলিকপ্টারে যেতে যেতে বই লিখে ফেলেন, হ্যাঁ, কোথাও দাঁড়িয়ে থাকতে থাকতে বই লিখে ফেলেন। ওনার যে ক্ষমতা, আমাদের তো সেই ক্ষমতা নেই, অতএব সে ব্যাপারে আমরা মন্তব্য করতে পারবো না। দেখুন, উনি 26 দিন অনশন করেছেন, তারপর সুস্থ থেকেছেন। এই যে মমতাওয়ালা ঠাকুর, তার দলের তো কদিন তিনি অনশন করতে পেরেছেন? রামদেব সারা ভারত চেনে, তিনি কদিন অনশন করতে পেরেছেন? কিন্তু উনি 26 দিন অনশন করেছেন, তারপরে সুস্থ ছিলেন। তো ওনার সম্বন্ধে আলোচনা যত কম করা যায় তত ভালো। কিন্তু এই বই সাধারণ মানুষ খুব গ্রহণও করছেন, সে কথাও তো। উনি মুখ্যমন্ত্রীর পদে আছেন, পুলিশ মন্ত্রীর পদে আছেন, স্বাস্থ্যমন্ত্রীর পদে আছেন, ল্যান্ড অ্যান্ড রেভিনিউ মিনিস্টারের পদে আছেন, তিনি সংখ্যালঘু দপ্তরের পদে আছেন, সম্প্রতি ক্রীড়া দপ্তরও নিয়েছেন। তাহলে ওনার বই বিক্রি করার জন্যে উনি যখন ডিজি, সিপি, চিফ সেক্রেটারিকে নিয়ে অপরাধ করতে যেতে পারেন, তাহলে বইগুলো কিভাবে বিক্রি হবে সেটা আপনাদের কি বলে দিতে হবে? আরে মুখ্যমন্ত্রীর বই, তিনি একটা নির্দিষ্ট পার্টি করেন, আর পার্টির লোকেদের তোলাবাজি, কাটমানি, অত্যাচারের কথা আপনাদের অজানা নাই। তাহলে উনি যদি কোনো লিডারকে বলে দেন যে এতটা বই কিনতে হবে, তো কিনবেন না, তার ঘাড়ে কটা মাথা আছে? আমি একটা উদাহরণ দিচ্ছি, আমি এই যে বই টই লিখি, তো আমার অধীনে যারা কাজ করে, আমি দেখুন ডিটেকটিভ ডিপার্টমেন্টে পোস্টিং, তিনি বললেন যে স্যার কিছু মনে করবেন না, আপনি বই টই লেখেন, তো একটা ঘটনার কথা বলছি। তো বললাম বলুন। তো সে অফিসার বলছে স্যার আমরা একটা জায়গায় রেড করতে গিয়েছিলাম, তো এর আগে একজন যে আমাদের অফিসার ছিলেন, তো একজন ক্রিমিনালকে অ্যারেস্ট করতে গিয়ে দেখছি তার কাছে সেই বই 35টা আছে। তো আমরা জিজ্ঞেস করলাম যে এই বই আপনি কিনেছেন কেন? বলে কি করব, আপনাদের অফিসার বলল যে তোকে এতটাখানা কিনতে হবে। তা আমি তো বই পড়ি না, টাকাটা দিয়ে দিয়েছি, বইগুলো এনে রেখে দিয়েছি, আর এই বই কি ভালো আছে মন্দ আছে জানি না, আমি কাউকে দিতেও পারছি না। আমি কি বলেছি আপনি বুঝতে পারলেন? যার জন্য দেখবেন আমি একটা নীতি নিয়েছিলাম যে আমার বকুল নিয়ে যখন প্রথম ব্ল্যাকে বিক্রি হতে শুরু করলো, তখন রাজ্যের জন্য সর্বোচ্চ পুলিশ অফিসার ডিজি আমাকে ফোন করে একটা কপি চেয়েছিলেন। তা আমি বলেছিলাম স্যার আমার বই আমি কাউকে দিই না,
আপনার যদি পড়তে হয় তাহলে কিনে পড়তে হবে। তো সেই অফিসার আমাকে একটা শিক্ষা দিয়েছিল যে এ ব্যাপারে সাবধান হওয়ার দরকার আছে। তো মমতা ব্যানার্জি তো এ ব্যাপারে সাবধান হওয়ার কোনো দরকার নেই। উনার ছবি সুদীপ্ত সেনগুপ্ত পণ্ডরা 2 কোটি টাকায় কিনে। উনি দা ভিঞ্চি না মাইকেল অ্যাঞ্জেলো? মকবুল ফিদা হাসানের ছবি 2 কোটি টাকা এখানে বিক্রি হয়। তো উনি কি বড় আঁকিয়ে হয়েছেন যে ওনার ছবি 2 কোটি টাকায় কিনে? উনি যদি এইটুকু না বোঝেন যে এটা আমাকে ঘুষ দিচ্ছে, তাহলে কিছু বলার নেই। তো বই বিক্রির রয়্যালটি হিসেবে উনি যে টাকা পান, সেটাই যে তাকে ঘুষ দেওয়া হচ্ছে, উনি যদি না বুঝতে চান তাহলে তাকে কে বোঝাবে? স্যার, এসআইআর প্রসঙ্গে আর একটাই শেষ প্রশ্ন করব। এসআইআর এর যে বিলম্বটা হচ্ছে, এটা কি সত্যি এতটা টাইম টেকিং, নাকি ইচ্ছাকৃত রাজনৈতিক কোনো কারণে? আমি তো প্রথমে বললাম, মানে মুখ্যমন্ত্রী বলে দিলেন যে নির্বাচন কমিশনের কোনো ক্ষমতাই নাই আগে থেকে। যেমন প্রথমে যেমন বারুইপুর এবং ময়নার ইআরও এবং এই ইআরওর বিরুদ্ধে এফআইআর করতে বলেছেন, এখনও করা হয়েছে। ফারাক্কা মনিরুল ইসলামের মধ্যে এফআইআর করতে বলেছেন, এখন করা হয়েছে। তো নির্বাচন কমিশনের নির্দেশ সেটা রাজ্য সরকার মানতে বাধ্য, রাজ্য সরকার অফিসাররা মানতে বাধ্য, মানছেন না, তাহলে নির্বাচন কমিশন কীভাবে কাজ করবে? নির্বাচন কমিশনের তো স্থায়ী কর্মচারী নাই যারা বিএলও হবে। ডিওকে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, ইআরওকে এসডিও বা সমপর্যায়ের অফিসার। তো রাজ্য সরকারের অধীনে যারা কাজ করেন তারাই নির্বাচন কমিশনের ডেপুটেশনে কাজ করেন। এখন রাজ্য সরকারের প্রতি তারা বিশেষ কারণে যদি সহানুভূতি সম্পন্ন হন এবং রাজ্য সরকারের যিনি মুখ্যমন্ত্রী আছেন তিনি যদি বলেন আগেও আমাদের অধীনে কাজ করবে, পরেও আমাদের অধীনে কাজ করবে, মানে যদি আমাদের কথা না শোনো তাহলে তোমার বিরুদ্ধে ব্যবস্থা হবে, তাহলে কোন অফিসার সঠিকভাবে কাজ করবে? তো দেরি তো এই জন্য হচ্ছে। এবং যদি মে মাসের মধ্যে সরকার গঠন করা না যায়, তাহলে তো রাষ্ট্রপতি শাসনের একটা সম্ভাবনা চলে আসছে। সে তো নির্ভর করবে রাষ্ট্রপতির উপর, সে নির্ভর করবে ইলেকশন কমিশনের উপর। সে ব্যাপারে আমি মতামত দেওয়ার অধিকারই নাই।